আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি। আমি কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিতে পারিনি আর কি প্রপারলি, তাই এই ক্লাসটা নেওয়া, এই রেকর্ডিংটা করা। আমরা অ্যাকচুয়ালি 10.6 যে থেভেনিন থিওরেম টপিকটা পড়েছি, থেভেনিন এবং নর্টন থিওরেম, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করা এবং নর্টন থিওরেমটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখানোর ট্রাই করবো এখানে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি থেভেনিন থিওরেম ব্যাপারটা কেমন ছিল, চলেন থেভেনিন থিওরেম নিয়ে আলোচনাটা করি। তো শুরুতে এটুকু বলি যে থেভেনিন এবং নর্টন থিওরেম, এই দুটো থিওরেমের মেইন কাজটাই হচ্ছে একটা বিগ সার্কিটে, যে কোনো একটা বড় একটা সার্কিটকে আমরা তার লোডের সাপেক্ষে ছোট করে নিয়ে আসি, যেন আমাদের অ্যানালাইসিস করাটা সহজ হয়। কারণ কোনো একটা সার্কিটের ইন্টারনাল প্যারামিটার তো ফিক্স থাকে, আমরা তো লোডটাই বারবার চেঞ্জ করি। তো সেই লোডটাকে আমি চেঞ্জ করলে পুরো সার্কিটের প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ ড্রপ, কারেন্ট ফ্লোয়ের পরিমাণ এগুলো চেঞ্জ হয়ে যায়। তো আমার তো আসলে ওই মেজারমেন্টগুলোর প্রয়োজন থাকে না, আমার শুধু প্রয়োজন হয় যে লোডে কী পরিমাণে পাওয়ার ডেলিভার্ড হচ্ছে বা ভোল্টেজ ড্রপ কেমন হচ্ছে, এই ব্যাপারটা জানার প্রয়োজন হয়। তো এই কারণে আমরা একটা বড় সার্কিটকে থেভেনিন বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে লোডের অ্যাক্রসে যে কোনো ইলেকট্রিক্যাল প্যারামিটার সম্পর্কে আমরা জানতে পারি, বা আমাদের যে কোনো সার্কিট ডিজাইন তখন অনেক ইজিয়ার হয়ে যায় একটা লোডের সাপেক্ষে। তো এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার। তো শুরু করে যে দেখেন থেভেনিন সার্কিট আমাদের কী ধরনের সার্কিট নর্মালি আমরা দেখি আর কি, নর্মালি কী ধরনের সার্কিটে আমরা থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করি। এর মধ্যে একটা হচ্ছে, এক ধরনের সার্কিট আছে যাতে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে। হ্যাঁ, আর এক ধরনের সার্কিট আছে যেগুলোতে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে, তার সাথে আবার ডিপেন্ডেন্ট সোর্সও থাকতে পারে, ডিপেন্ডেন্ট সোর্স, অথবা শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্সযুক্ত সার্কিটও হতে পারে। হ্যাঁ, তো এটা একটা টাইপ, আর এইটা হচ্ছে অ্যানাদার টাইপ, যেটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সযুক্ত সার্কিট যারা তারা। তো শুরুতে এক্সাম্পল 10.8 যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা ক্লাসে দেখিয়েছিলাম, সেখানে আমরা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সযুক্ত সার্কিটের নিয়ে কথা বলছি। এবং সেটা শুরু করার আগে আমাদের ডিসি সার্কিটে খুব বেসিক একটা ব্যাপার ছিল, ডিসি বলেন এবং এসি বলেন, যে ডিপেন্ডেন্ট সোর্স বলতে আমরা কী বুঝি আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলতে আমরা কী বুঝি। তো আমরা দেখেছি যে ডিপেন্ডেন্ট সোর্সের সাইনগুলো দেখতে কিছুটা এরকম, অথবা কারেন্ট সোর্সের ক্ষেত্রে এরকম ডিরেকশন দেয়া। আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, রাইট, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট সোর্সের সাইন ছিল এরকম, কি বলবো, কিছুটা বর্গাকৃতি টাইপের, এরকম সাইন থাকতে পারে, অথবা প্লাস মাইনাস থাকতে পারে, তাই তো। আমরা সাইনের ব্যাপারটা বুঝলাম। এখন আমরা বুঝি যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলে আমরা কী বুঝি। ইন্ডিপেন্ডেন্ট সোর্স যে সেই সোর্সগুলো যা, সাপোজ একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স। তো ভোল্টেজ সোর্স মেইনলি কী করে, একটা স্পেসিফিক ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে তার দুইটা টার্মিনালের মাঝে। যেমন এইটা একটা ভোল্টেজ সোর্স আমি বলতেছি, তাতে আমি যদি ডিসি দিয়ে বলি, মনে করি এটা 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, তার মানে হচ্ছে এই পয়েন্টটা, এ পয়েন্টটা এবং এই বি পয়েন্টটা, এদের মাঝে ভোল্টেজ ডিফারেন্স অলওয়েজ 10 ভোল্ট ক্রিয়েট করে, তাই এর নাম হচ্ছে ভোল্টেজ সোর্স ভি, ভোল্টেজ সোর্স। আচ্ছা, আর কারেন্ট সোর্স আমার কী বলতেছে, যে এই যে ব্রাঞ্চটা থাকতেছে, কোনো একটা ব্রাঞ্চ, তাতে কী পরিমাণে কারেন্ট ফ্লো হবে সেটা ফিক্স করে দেয়, সেটা হতে পারে 5 অ্যাম্পিয়ার, উল্লেখ করে দিলাম। হ্যাঁ, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সের ব্যাপারটা হয়ে যায় যে সার্কিটের অন্য কোনো একটা ব্রাঞ্চ বা কোথাও একটা ভোল্টেজ ড্রপের উপর ডিপেন্ড করে আমার বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্ট সোর্স হয়ে যায়। সাপোজ এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, তাকে আমরা বললাম হচ্ছে 2ix, এবং সার্কিটের রেজিস্ট্যান্স আছে এরকম, আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমি বললাম এখান দিয়ে যে পরিমাণ কারেন্টটা ফ্লো হয়, এই রেজিস্ট্যান্স R3 দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তাকে আমরা বলছি IX। তো এই সবসময় এই ডিপেন্ডেন্ট সোর্সটা এই IX কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, রাইট। তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স, এটা কারেন্ট সোর্স, ঠিক আছে। তো একইভাবে আমি বলতে পারি যে এই পয়েন্টের ভোল্টেজের উপরে এইখানে কী পরিমাণে কারেন্ট ফ্লো হবে সেটা ডিপেন্ড করে, তাহলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হয়ে গেল। তো এইগুলো আমরা আসলে আগেই পড়ছি, এটা নিয়ে আমরা আর বেশি কথা বাড়াবো না, জাস্ট একটু আইডিয়া দিলাম যে ডিপেন্ডেন্ট সোর্সে কী হচ্ছে,
ওই যেই সার্কিটে আমার ডিপেন্ডেন্ট সোর্স আছে তার কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট অথবা নোডের ভোল্টেজের উপর ওই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়, বাট ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালু কখনো চেঞ্জ হয় না। তো এতে করে কি হয় যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স আইডিয়াল কন্ডিশনে আমরা কনসিডার করি কি, যখন ভোল্টেজ সোর্স হয় তাকে আমরা বলি যে একবারে লো রেজিস্ট্যান্স থাকে, এবং যখন কারেন্ট সোর্স হয় তখন সেটা অনেক হাই রেজিস্ট্যান্স থাকে। বা যেহেতু ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালু খুব চেঞ্জ হয়, সো এটা আমরা বলতে পারি না এক্স্যাক্টলি এখানে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন, তাই আমরা এটি কখনো রিপ্লেস করতে পারি না। আচ্ছা, তো এই দেখেন আমরা 10.9 যেটা আমরা অলরেডি রেকর্ডিং দিয়েছি, সেখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স দেখা যাচ্ছে, তাই না? এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স আর এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এখানে 0.5 আই নট বলছে, এবং এই আই নটটা হচ্ছে এই যে 2 ওহম রেজিস্টর এবং -J4 যেই রিঅ্যাক্ট্যান্সটা আছে এর মধ্য দিয়ে কী পরিমাণে কারেন্ট ফ্লো তার উপর ডিপেন্ড করতেছে, তাই না? আচ্ছা, তো আমরা যেহেতু এটা দেখিয়েছি, এটা আর দেখাবো না, এর প্রসেসটা আমরা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছি ওই ভিডিওতে, আশা করি ওটা আপনারা খুব ভালো দেখে নেবেন, এবং এই কনসেপ্টটা কীভাবে সলভ করতে হয়। সো মেইন পয়েন্টটা হচ্ছে আমরা এখন থেভেনিন সার্কিট যেহেতু সলভ করবো বা নর্টন সার্কিট সলভ করবো, তার জন্য যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন আমার এই সার্কিটটা সলভ করার প্রসেসটা একরকম হবে, এবং শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সযুক্ত সার্কিটগুলো সলভ করার প্রসেস হবে আরেক রকম। তো যেহেতু আমার ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত সার্কিট সলভ করা আমরা দেখেছি 10.9-এ, এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত সার্কিট সলভ করাটা আসলে আমার রেকর্ডিংটা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যুক্ত সার্কিট, সেটা কোনটা ডিস্টার্ব কেন করতেছে? আচ্ছা, এই যে ইন্ডিপেন্ডেন্ট, শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সযুক্ত সার্কিট হচ্ছে 10.8 যে এক্সাম্পলটা, সেটা আমরা একটু দেখি। এটা দিয়ে আমরা থেভেনিনের যেটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সযুক্ত সার্কিট সেটা কভার করব, এবং এটা তো অলরেডি কভার করা আছে যেটা ডিপেন্ডেন্ট সোর্সযুক্ত সার্কিট। আচ্ছা, তো আমরা একটু সাথে নর্টনের ব্যাপারটাও বলেছি, কারণ নর্টন সার্কিটটা কভার করাটা আমার মেইন মুখ্য বিষয়। তো থেভেনিন এবং নর্টনে কিছু কমন বিষয় আছে আর কি, সেগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আরও ইজি হবে দুটো একসাথে যদি আমরা পড়ি। চলেন এই থেভেনিন সার্কিটটাকে আমি নর্টনের মাধ্যমেও প্রমাণ করতে চাই। হ্যাঁ, দুইভাবে আমি অঙ্কটা করে দেখা ট্রাই করব। তো প্রথমে আমাকে কী বের করতে হবে? একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিডার করি, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এতে আমরা কি পাই? এতে আমরা পাই একটা থেভেনিন ভোল্টেজ সোর্স ভি থেভেনিন, যেটা এসি হলে এসি, ডিসি হলে ডিসি, আর যেহেতু আমরা এসি নিয়ে অ্যানালাইসিস পড়তেছি তাতে একটা জেড থেভেনিন বা একটা ইম্পিডেন্স পাই, না থেভেনিন ইম্পিডেন্স পাই। তো এখানে যে দুটা প্রান্ত থাকে সেখানে আমরা দিন শেষে কী করি, জেড এল বা লোড ইম্পিডেন্সটা অ্যাড করি, আর যখন আমরা কাজ করি তখন এটা খুলে নিই, তাই তো? আর যখন আমরা নর্টন সার্কিট নিয়ে কথা বলবো, নর্টন সার্কিট বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, তখন কি হচ্ছে, এই ভোল্টেজ সোর্সটা হয়ে যাচ্ছে একটা কারেন্ট সোর্স, এবং এই যে আমার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেটা থাকতেছে থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, সেটা হয়ে যাবে নর্টন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, এবং সেই ইম্পিডেন্সটা থাকবে কি আই নর্টন, যেটা তার সাথে প্যারালালে। আর লোডটা পরবর্তীতে এখানে আমরা চাইলে লোড অ্যাড করে দিব আর কি, যদি লোড দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে তো অ্যাড করার কিছু থাকতেছে না, ব্রাঞ্চটা ওপেন থাকবে অলওয়েজ। এবং আমরা এই দুইটা প্রান্তকে বলতেছি এ বি, এই দুইটা প্রান্তকেও বলতেছি এ বি। আচ্ছা, তো এক্সাম্পল 10.8 আমরা নর্টন এবং থেভেনিন দুটোর জন্যই করে দেখব। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্টে আসেন থেভেনিনের জন্য কনসিডার করতেছি, থেভেনিন। তো আমি বুঝতে পারলাম যে আমি যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করবো, আমার ভি থেভেনিন বের করতে হবে এবং জেড থেভেনিন বের করতে হবে। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য আমাকে আই নর্টন এবং জেড নর্টন বের করতে হবে। তো এদের মধ্যে একটা কমন বিষয় হচ্ছে, থেভেনিন এবং নর্টনের মধ্যে একটা খুব কমন বিষয় হচ্ছে, থেভেনিনের যে জেড থেভেনিনটা আমরা বের করি, নর্টনের জেড নর্টন, এটা অ্যাকচুয়ালি সেম জিনিস, ঠিক আছে? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো নর্টন সার্কিট আসুক আর থেভেনিন সার্কিট আসুক, দুটো ক্ষেত্রেই জেড থেভেনিন বা জেড নর্টন বের করার প্রসেসটা এক্স্যাক্টলি সেম, এবং তাদের ভ্যালু সেম হয়, ঠিক আছে? জাস্ট তাদের ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট হয়।
আপনি যদি একটু খেয়াল করেন যে একটা থেভেনিন সার্কিট হচ্ছে ভোল্টেজ সোর্সযুক্ত সার্কিট আর নর্টন সার্কিট কারেন্ট সোর্সযুক্ত সার্কিট। আমরা যদি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করি আমাদের সার্কিট কিন্তু এরকমই হয়, তাই না? এবং ভাইস ভার্সা হয় ব্যাপারটা। সো এখানেও ব্যাপারটা অনেকটা এরকম। তো প্রথমেই আমরা দেখি যে জেড থেভেনিন ফর দিস সার্কিট, আমার যে গিভেন সার্কিটটা আছে 10.8-এ, তার জন্য জেড থেভেনিন অথবা জেড নর্টন যেটাই বলি সেটাকে, এটা বের করার প্রসেসটা কী হবে? আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে এই যে এবি টার্মিনালটা আছে, এই যে এবি টার্মিনালটা, এইখানে যদি কোনো লোড থাকে উল্লেখ করা থাকে সেটা খুলে ফেলতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ, খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে এখানে একটা আরবিটারি ভোল্টেজ সোর্স যে এবি পয়েন্ট যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে চিন্তা করতে হবে যে ধরেন এখানে একটা ভোল্টেজ সোর্স আমি অ্যাড করে দিয়েছি যেটা এ পয়েন্ট হচ্ছে প্লাস, বি পয়েন্ট হচ্ছে মাইনাস, এবং যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে তাদেরকে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম। ভোল্টেজ সোর্সকে আমরা কি করব, তখন সে যেহেতু খুবই কম তাতে আমি শর্ট করে দিব। আর যখন কারেন্ট সোর্স থাকবে তখন আমি কি করব, তাকে ওপেন করে দিব, ওপেন। ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এটা অনলি ফর কি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোর জন্য। হ্যাঁ, আচ্ছা। তো এখানে যেহেতু ভোল্টেজ সোর্স আছে তাহলে জেড থেভেনিন বা জেড নর্টন বের করার জন্য আমার সার্কিটটা হবে এরকম অনেকটা। যদি আমি শর্ট করে দিই, এরকম আসলো, এটা শর্ট হয়ে গেল, এটা কম পয়েন্ট, এটা এ, এটা বি, রেজিস্টর, আচ্ছা, এটা একটা রেজিস্টর, আর এই হচ্ছে একটা ইন্ডাক্টর। এখানে J12 দেয়া, এটার ভ্যালু 8 মাইনাস J6 আর হচ্ছে 4। আচ্ছা, এখন যেহেতু আমার ডি এবং এফ যে পয়েন্ট দুটো আমরা দেখতে পাচ্ছি, ডি এবং এফ, এটা কি হয়ে গেল, শর্ট হয়ে গেল, রাইট? তাহলে আমার সার্কিটের কন্ডিশন কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে এখন, তাই না? এখন যদি আমি এ বি টার্মিনালের সাপেক্ষে সার্কিটটা ড্র করি, সাপোজ এ টার্মিনাল দিলাম, এ টার্মিনাল থেকে কারেন্ট বের হচ্ছে, তাই তো? এখান থেকে কারেন্ট বের হবে, যেহেতু আমি বলছি কি এখানে একটা ভোল্টেজ সোর্স আমরা অ্যাড করে দিলাম, ওইভাবে চিন্তা করতে হবে, এটা প্লাস মাইনাস। এখান থেকে কারেন্ট বের হয়ে এই পাশে গেল, এই পাশে গেল। আচ্ছা, তো এখানে এসে কি হবে, যেহেতু শর্টেড, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা কিন্তু সেম হয়ে যাবে। তাহলে আমি এই দুটা পয়েন্টের নাম ডি এবং এফ এর জায়গায় এখন দিয়ে দিচ্ছি, এই পয়েন্টটার নাম দেওয়া আছে সি, এই পয়েন্টটার নাম দেওয়া আছে ই। তাহলে এই পয়েন্টটাকে আমি কি দিতে পারলাম, মনে করেন এফ দিয়ে দিলাম, এফ। তাহলে আমি দেখতে পাচ্ছি কারেন্টটা বের হয়ে এই যে এ পয়েন্ট থেকে কারেন্টটা বের হয়ে ই পয়েন্টে আসলো, ই পয়েন্টে আসলে দুই ভাগে ভাগ হয়ে গেল, দুইটা এফ পয়েন্ট হলো। তার মানে দেখুন এই যে 8 ওহমের যে রেজিস্টরটা আর মাইনাস J6, এরা কিন্তু প্যারালাল হয়ে গেছে, তাই না? কারণ তাদের প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত সেম, ই আর এফ, তাই না? তাহলে আমি এর মাঝে কি দিব, একটা ক্যাপাসিটর দিব আর একটা রেজিস্টর প্যারালালি অ্যাড করলাম। আচ্ছা, এখন কারেন্টে কী হবে, এফ প্রান্ত থেকে 4 ওহম রেজিস্টর হয়ে সি প্রান্ত হয়ে বি প্রান্তে আসলে, আবার এফ প্রান্ত থেকে J12 হয়ে সি প্রান্ত হয়ে বি প্রান্তে আসলে, অ্যাকচুয়ালি বি প্রান্তটা এবং সি প্রান্তটা সেম, একইভাবে এ এবং ই প্রান্তটাও সেম। তাহলে দেখেন এই প্রান্তটা কি হলো, এফ প্রান্ত হয়ে গেল, এখান থেকে একটা আবার প্যারালালি হয়ে রেজিস্টর এবং ইন্ডাক্টর হয়ে বি প্রান্তে পৌঁছালো, এরকম হয়ে গেল। তাহলে ই এফ বি, বিটাই হচ্ছে আবার সি, এটা আমার এফ সি বি যাই বলি, তারপরে এটাকে বলছি 4 আর এটাকে বলছি J12, এর নাম ভ্যালু হচ্ছে 8 আর এটার ভ্যালু হচ্ছে মাইনাস J6। দেখেন এখন যখন আমি সার্কিটটা দেখতেছি, সার্কিটটা কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। আমি যদি এখন বলি যে আর এ বি, এ থেকে বি প্রান্তের মধ্যে কী পরিমাণে, আর এ বি না সরি জেড এ বি হবে, জেড এ বি সমান ওয়াট, এটাকে আমরা বলি জেড থেভেনিন অথবা জেড নর্টন, রাইট? আচ্ছা, এটা সমান হবে, দেখেই বোঝা যাচ্ছে এখন J6 তার সাথে প্যারালাল অফ 8, একইভাবে যোগ হবে
4 প্যারালাল অফ জে অফ 12। আচ্ছা, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, দেখেন ক্যালকুলেশনটা আলটিমেটলি আচ্ছা ক্যালকুলেশনটা এখানে করে দেয়া আছে, ওরা Z1 Z2 আলাদা করে বের করছে, দেন হচ্ছে দেখছে। আচ্ছা, আমাকে সবসময় এদিক থেকে দেখতে হয়, তাই না? এইরকম একটা সাইন দিয়ে দিচ্ছে, এই যে জেড থেভেনিনের একটা সাইন দিয়ে দিয়েছে। সো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে এই দুটোকে প্যারালাল করে কাকে কাকে Z1 এবং Z2 প্রথমে বের করলো। এখানে Z1 এটা, Z2 এটা, এদেরকে বের করে তাদের কী করলো, জেড থেভেনিন হচ্ছে এদেরকে যোগফল করলো আর কি। ঠিক আছে, এ দেখেন আমি যোগ করে দিছি, এটাই সেই Z1, এটাই সেই Z2। করলে আমার ভ্যালুটা আমি আসলে ক্যালকুলেশন করে পাবো 6.48 মাইনাস জে অফ 2.64 ওহম, রাইট? তাহলে এটা হচ্ছে রেজিস্টিভ ভ্যালু তার, আর এটা হচ্ছে ইন্ডাকটিভ না, রিয়েক্টিভ ভ্যালু তার। ঠিক আছে, আমরা কিন্তু খুব ইজিলি জেড থেভেনিন বা জেড নর্টন কীভাবে বের করে তা শিখে গেলাম। তো একটা পার্ট আমরা শিখলাম থেভেনিন এবং নর্টন সার্কিটের ক্ষেত্রে। এখন সেকেন্ড পার্টটা হচ্ছে হাউ টু ফাইন্ড আউট VThevenin ফর দিস সার্কিট। VThevenin বের করার জন্য সার্কিটটাকে কী করতে হবে, আবার ড্র করতে হবে। তো বেসিক্যালি এই সার্কিটটা, তাই না, এই সার্কিটটা আমরা যতটা সিম্পলিফাইড ওয়েতে ড্র করতে পারি, যেটা আমার চোখে বুঝতে সহজ হয়, আমরা ওইভাবেই ড্র করার ট্রাই করবো। তো চলেন, এখন কিন্তু ভোল্টেজ সোর্সটা থাকবে, সেটা 120 অ্যাঙ্গেল অফ 75 ডিগ্রি। এটা আসলো এখান থেকেও একটা প্রান্ত আসলো। আচ্ছা, এখন দেখেন ডি থেকে ই প্রান্ত, তাতে একটা ক্যাপাসিটর আছে না? আচ্ছা, আর ই থেকে এফ প্রান্তে একটা রেজিস্টর আছে। আমি যদি এটাকে সোজা করে রাখি, এটা 8, এটা মাইনাস জে অফ 6। তো এইখান থেকে একটা প্রান্ত বের হয়ে এ হলো, এখান থেকে একটা প্রান্ত বি বের হলো। আমি যদি এটাকে লম্বা করে রাখি, এখন কিন্তু আমার জন্য সার্কিটটা দেখতে কম্পারেটিভলি ইজিয়ার লাগতেছে রিড্র করার কারণে, তাই না? এখন আমার জন্য সিরিজ প্যারালাল বোঝাটা ইজিয়ার লাগতেছে। আচ্ছা, J12 এরকম হলো, খুব ভালো। এখন আমাকে অ্যাকচুয়ালি VThevenin, আমার উদ্দেশ্য হচ্ছে VThevenin বের করা। হোয়াট ইজ VThevenin? VThevenin হচ্ছে এ এবং বি প্রান্ত, এতে যে ভোল্টেজ ড্রপটা হয় এটাই হচ্ছে, এবং সবসময় চিন্তা করবেন এ প্রান্তটা হবে প্লাস, বি প্রান্তটা হবে মাইনাস। এখানেও কিন্তু আমরা যে ভোল্টেজ সোর্সটা চিন্তা করছিলাম কনসিডারিং কারেন্ট ফ্লোটা বোঝার জন্য, এটা ভোল্টেজ সোর্স মনে মনে ভেবেছি, সেখানেও কিন্তু পজিটিভ প্রান্তটা আমরা এতে দিয়েছি এবং বিতে নেগেটিভ প্রান্ত দিয়েছি। এটা কিন্তু ঠিকঠাক দেবেন, না হলে সাইন উল্টা আসবে। হ্যাঁ, আচ্ছা, এই ভুলটা করবেন না। তো এই অবস্থায় আমি VThevenin বের করবো। তাহলে আমি চিন্তা করি যে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, যেহেতু তাহলে আমি VThevenin বের করতে হলে আমি যদি এই পয়েন্টের এই নোডের ভোল্টেজটা জানতে পারি এবং এই নোডের ভোল্টেজটা জানতে পারি, দুটার পার্থক্য কী হয়ে যাবে? VThevenin হবে। তো দেখেন, এই যে প্রান্তটা আছে এটা কিন্তু এর সাথে প্যারালাল, কার সাথে? সোর্সের সাথে প্যারালাল। কীভাবে? এই যে ব্রাঞ্চটা আছে সেটাও সোর্সের সাথে প্যারালাল। আমি যদি VDR অ্যাপ্লাই করি, খুব সহজে কিন্তু VA এবং VB বের করতে পারবো। এবং আমি VAB বের করার জন্য ধরে নিচ্ছি যে এই পুরা ব্রাঞ্চটাই হচ্ছে গ্রাউন্ড কনসিডার করে নিচ্ছি, এর সাপেক্ষে আমরা ভোল্টেজটা বের করব। তাহলে হোয়াট ইজ VA? VA সমান সমান হবে ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, যে 8 ওহম রেজিস্টরে ড্রপ, সো 8 বাই দুইটার যোগফল, তাই না, 8 মাইনাস জে অফ 6, এবং এদের টোটাল ব্রাঞ্চের অ্যাগেনস্টে ভোল্টেজ কত আছে? 120 অ্যাঙ্গেল অফ 75 ডিগ্রি, তাই তো? তো ক্যালকুলেশন করলে কত আসে আমি একটু দেখি চেক করে। মোডে দিয়ে কমপ্লেক্স। আচ্ছা, 8/8 মাইনাস 6i ইন্টু 120 অ্যাঙ্গেল অফ 75। আচ্ছা, এটাকে পোলার ফর্ম নিয়ে নিতে পারেন, কার্টেশিয়ান ফর্মে নিতে পারেন, ইটস আপ টু ইউ। যেহেতু একটা ভোল্টেজ বের করবো, আমার মনে হচ্ছে যে পোলার ফর্মে নিয়ে গেলেই ভালো হবে। ঠিক আছে, পোলার ফর্মে নিয়ে গেলে ভালো হবে, তাই তো? তাহলে
শিফট দিয়ে কমপ্লেক্স দিয়ে 3। আচ্ছা, পোলার ফর্মে এটার ভ্যালু পাচ্ছি আমরা 96 অ্যাঙ্গেল অফ 111.869। আচ্ছা, এত ভোল্ট। একইভাবে ভিভি কী হবে, আমি যদি ভোল্টেজ ডিভাইডার রুলটা আবার অ্যাপ্লাই করি তাহলে J12/4 প্লাস J12 ইন্টু 120 অ্যাঙ্গেল অফ 75 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন করে দেখতে হবে আবার, তাই তো? আচ্ছা, 12I4 plus 12I into 120 angle of 75। আচ্ছা, শিফট 2 3, ওকে। এখান থেকে ভ্যালু আসছে 113.84 অ্যাঙ্গেল অফ 93.43 ভোল্ট। তাহলে আমার ভি থেভেনিন কী ছিল? এ এবং বি এর মাঝে বিভব পার্থক্যটা। তাহলে ভি থেভেনিন হবে ভিএ মাইনাস ভিভি। ক্যালকুলেশন করে আমি দেখি কত আসে। আগেরটা ছিল 96 অ্যাঙ্গেল অফ 111.869। আমি মাইনাস আনসার করে দিচ্ছি। আচ্ছা, আমার ফাইনালি ভ্যালু আসতেছে 37.945 অ্যাঙ্গেল অফ মাইনাস 139.69। এটাই প্রায় আমি জানি না, চেক করে দেখি। দেখেন যে অ্যাকচুয়ালি ওনারা কি করছে, ওনারা হচ্ছে লুপ অ্যানালাইসিসের মাধ্যমে এখানে কারেন্ট বের করে, ড্রপ বের করে ক্যালকুলেশন করছে। আমি আমার মতো করে ক্যালকুলেশন করছি, কিন্তু দেখেন ভ্যালুটা কি আসতেছে 37.95, বা এটা আমার অ্যাকচুয়ালি 37.95, বাট অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 139.69, আর ওনার আসছে 220.31। তো ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কী? একটা জিনিস চিন্তা করেন যে আমরা যখন অ্যাঙ্গেল পরিমাপ করা শিখেছিলাম, তাই না? তাহলে অ্যাঙ্গেল পরিমাপ করার সময় আমরা বলেছি যে এই দিক দিয়ে ঘুরে কোনো একটা অ্যাঙ্গেলে আসলে সেটা পজিটিভ, আর এই দিক দিয়ে ঘুরে আসলে নেগেটিভ। এখন দেখেন আমার অ্যাঙ্গেলটা আসছে 139.69, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা তো 180 ডিগ্রি, এটাও 90, এদিক থেকে চিন্তা করলে এটা 90, মানে ক্লক ওয়াইজ চিন্তা করলে এটা 90, আর কাউন্টার ক্লক ওয়াইজ এটা 90, এটা 180। তো 139 এটা অ্যারাউন্ড কত এই জায়গায় আসবে আর কি, 1-139.69। আচ্ছা, যদি আমি এটাকে সেম অ্যাঙ্গেলটাকে এদিক থেকে গুনতে চাই তাহলে আমাকে কী করতে হবে, 180 থেকে 180 না, এই 360 থেকে টোটাল যে অ্যাঙ্গেলটা আছে সেটা থেকে এই যে নেগেটিভে আমি যে অ্যাঙ্গেলটা ভ্যালু পাইছি, যে অ্যাঙ্গেলটা পাইছি, এই অ্যাঙ্গেলটা পাইছি, এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 139.69 ভ্যালুটা শুধু বিয়োগ করে দিব, ভুল আবার মাইনাসে প্লাস করবেন না। সেটা করলে আমার ভ্যালু কত আসে দেখেন, 360 মাইনাস 139.69 এরকম 220.31 আসতেছে আর কি। সো আমি এটাকে চাইলে 37.95 অ্যাঙ্গেল অফ 220 লিখে দিতে পারি। তো 3 এক্স্যাক্টলি ওদের সাথে আনসার কিন্তু আমার মিলে গেছে, রাইট? এই আনসারটা কিন্তু আমার মিলে গেছে। জি, এটাই আমার আনসার। সো আমরা ভি থেভেনিন বের করাটা শিখতে পারলাম। এখন দেখেন এই অ্যাঙ্গেল নেগেটিভ পজিটিভ নিয়ে আপনারা কনফিউজড হবেন না, আনসার মিলতে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট আপনার ব্যাপারটা বুঝলে একই আনসারই আসবে। আমি কিন্তু ওদের মতো করে করিনি, অঙ্কটা আমার মতো করতে পারেন, চাইলে বইয়ের মতো করতে পারেন, এই বা যেভাবে আপনি সলভ করেন, যেভাবে আপনার সুবিধা হয়। তো আমি এখন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাতে চাই। তো নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বলেছিলাম যে থেভেনিন দিয়েই আমি নর্টনটা দেখাবো। কোথায়? যে 10.8 সলভ করছি সেটা। তো আমি বলেছিলাম জেড থেভেনিন সমান সমান জেড নর্টন। তাহলে যেভাবে করে কী করতেছি, এখন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতেছি।
সো এটার বের করা লাগতেছে না, এটার ভ্যালু আমার কি আসবে, দিন শেষে ক্যালকুলেশন করলে এইটাই আসবে, সেম ক্যালকুলেশন। এখন আমি আই নর্টন বের করতে চাই। সো আই নর্টন বের করার প্রসেসগুলো হচ্ছে ভোল্টেজ সোর্সটা থাকবে অ্যাজ ইউজুয়াল আগের মতো, যে ভি থেভেনিন বের করার প্রসেসটা যা তাই। সার্কিটটা আমরা আঁকবো ক্যাপাসিটর, রেজিস্টার, এখানে ছিল রেজিস্টর, ইন্ডাক্টর। এখন এইখানে এ এবং বি পয়েন্ট ছিল, রাইট? ছবিটা আঁকার পর আমরা দেখেছি এই দুইটা পয়েন্টকে আমরা কি করব, শর্ট করে দিব। শর্ট করে দিয়ে এর থেকে বি বরাবর কি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করব, বা এই ব্রাঞ্চে আমরা কি করব, কারেন্ট ফ্লোটা বের করব। এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, ভ্যালুগুলো একটু লিখে দিচ্ছি, J6 4 8 J12। তো এই কারেন্টের ভ্যালুটাই হবে নর্টন কারেন্ট, তাই তো? তাহলে আপনি এখন বেসিক্যালি সার্কিট অ্যানালাইসিসটা ভালো করে জানলে আপনি যে কোনো ওয়েতে নর্টন কারেন্ট বের করে ফেলেন, ঠিক আছে? তাহলেই আপনার হয়ে যাবে। তো নর্টন কারেন্ট বের করার জন্য কি করা যায়, দুই প্রান্তের ভোল্টেজ বের করা যায়, বা আমরা কি করতে পারি, ব্রাঞ্চের কারেন্টগুলো বের করতে পারি। ব্রাঞ্চের কারেন্টটা বের করে কি করতে পারি, কেসিএল অ্যাপ্লাই করতে পারি, তাই তো? কেসিএল অ্যাপ্লাই করে দিলে আমার কারেন্ট বের হতে পারে। তাহলে দেখেন আমি কারেন্টটা বের করার ট্রাই করি। অনেকভাবেই করা যায়। এখানে দেখেন ভিএ ভিবি বের করলে মাঝে তো কোনো রেজিস্ট্যান্স নেই, তাই না? তাহলে কিন্তু আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা জানি না। ওইভাবে শুধু প্রান্ত দুইটার ভোল্টেজ বের করলে আমার নর্টন কারেন্ট বের হচ্ছে না। তাহলে আমি কীভাবে বের করতে পারি, যেহেতু শর্ট করা আছে। এখন কিন্তু আপনি বলতে পারেন না যে এর অ্যাক্রসে ভোল্টেজ 120 ভোল্ট, কারণ এখানে কিন্তু শর্ট করা আছে, তাই না? এটা লুপ অ্যানালাইসিস দিয়ে করতে পারেন, মেশ অ্যানালাইসিস দিয়ে করতে পারেন, যেভাবে ইচ্ছা। আমার পার্সোনালি মনে হয় এটা যখন আমি শর্ট করে দিলাম, এই সার্কিট আমার কেমন হচ্ছে দেখি। একটু কঠিন হয়ে যাবে আপনার জন্য ভাবে সলভ করবে। আমার মনে হয় মেশ অ্যানালাইসিস দিয়ে করে দিলেই ভালো হবে এটা। তো আসেন মেশ অ্যানালাইসিস দিয়ে করি, কারেন্টের ব্যাপার যেহেতু। তাহলে আমি এইভাবে কারেন্ট ধরলাম I1, এইভাবে কারেন্ট ধরলাম I2, এটা I3, তাই না? আমরা মেশ অ্যানালাইসিস করতেছি। তাহলে I1 কারেন্টের জন্য আমি যদি মেশ KVL লুপের সূত্র অ্যাপ্লাই করি, লুপ 1-এ যদি আমি KVL অ্যাপ্লাই করি, তাহলে আমার কি আসবে? আমরা শর্টে লেখা শিখেছিলাম, তাই না? যে I1 কারেন্টটা যে ইম্পিডেন্সের মধ্যে দিয়ে যায় তাদেরকে লিখবো 8 - j6, তার সাথে I1 গুণ করলো, এবং এই লুপটাকে I2 এবং I3 কারেন্ট দুটাই কিন্তু টাচ করে। তাহলে এই মাইনাস দিয়ে -j6 I2, আবার মাইনাস দিয়ে 8 I3 ইজ ইকুয়াল টু 120 অ্যাঙ্গেল অফ 75। এটা হবে একটা ইকুয়েশন লুপের। আরেকটা ইকুয়েশন হবে লুপ 2, যেটা হচ্ছে এই লুপটা, তাই না? লুপ 2-তে আমি অ্যাপ্লাই করলে হবে কি, লুপ 2-তে আমার I2 কারেন্ট ফ্লো হচ্ছে 4 প্লাস অফ 4 - j6-এর মধ্য দিয়ে, এটা I2, দেন হচ্ছে I1 কারেন্টটা কাকে টাচ করতেছে ওই লুপের, -j6-কে, -j6, তার আগে একটা মাইনাস থাকবে, এটা দিয়ে I1 কারেন্ট টাচ করতেছে, এবং I3 কারেন্টটা ওই লুপে কোনো ইকুইপমেন্টকে টাচ করতেছে না, তাই না? লোডকে টাচ করতেছে না, কারণ এটা শর্টের একটা লোড, এবং এখানে কোনো ভোল্টেজ সোর্স নেই, তাই আমি এখানে 0 দিলাম। তাহলে এটা একটা লুপ 2। এবং লুপ 3-তে যদি আমি অ্যাপ্লাই করি লুপ 3, তাহলে তাতে করে I3 এর সাথে কোন ইম্পিডেন্স আছে 8, ইম্পিডেন্সের এলিমেন্ট আছে 8 এবং J12, 8 + J12 ইন্টু I3, এখানেও কোনো ভোল্টেজ সোর্স নেই, তাই 0। আর I1 কারেন্টটা 8 রেজিস্ট্যান্সকে টাচ করে, তাহলে -8 অফ I1, আর I2 কারেন্টটা কোনো ইম্পিডেন্সকে টাচ করে না। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। আমি যদি 1, 2 এবং 3 সলভ করি, তাহলে আমি কি পাবো? তাহলেই আমি I1
I2 এবং I3 কারেন্ট পেয়ে যাব, তাই তো? এখন 3টা কারেন্ট যদি পাওয়া যায়, সেখান থেকে এখানে যে IN কারেন্টটা পেলাম সেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, I2 কারেন্টের উল্টা যাচ্ছে এবং I3 কারেন্টের দিকে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি IN কারেন্টটা পাবো হচ্ছে I3 মাইনাস I2। এই জিনিসটা করলেই আমি কিন্তু IN কারেন্টটা পাবো, ঠিক আছে? তো এখানে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে গেছে, ক্যালকুলেশন যেহেতু লুপ 3টা, সো ক্যালকুলেশন অনেক বড় হবে, সো করতে একটু কষ্ট হবে। যদি আপনাদের মনে হয় যে ক্যালকুলেশন বেশি ঝামেলা হচ্ছে, আপনার ক্যালকুলেশন জাস্ট এই ব্যাপারটা লিখে দিয়ে আসবেন যে সলভ করে এটা আসবে, আমি হয়তো ম্যাক্সিমাম 1 মার্ক কাটবো। আর যদি সময় থাকে ক্যালকুলেশনটা করে দেখাবেন। তো ভ্যালু কী আসবে জানান? IN-এর ভ্যালু কী আসবে? খুব সিম্পলি আমরা থেভেনিন সার্কিট থেকে IN-এর ভ্যালুটা বের করতে পারবো। কেমন? দেখেন আমার থেভেনিন সার্কিটের ভি থেভেনিনের ভ্যালু কত আসছে, এইটা। ভি থেভেনিন সমান হচ্ছে 37.95 টু 220.31। তাহলে ভি থেভেনিন সমান 37.95 220.31। আর জেড থেভেনিন কি ছিল, অথবা জেড নর্টন যাই বলেন, এটা কি হবে? অথবাটা আবার অনেকে ভাগ চিন্তা করবেন, আমি কমা দিয়ে দিই। জেড নর্টন, জেড থেভেনিন, জেড নর্টন যাই বলেন, এটার ভ্যালু আসতেছে হচ্ছে 6.48 মাইনাস জে অফ 2.64, ঠিক আছে? এখন আই নর্টন হবে বেসিক্যালি সোর্স ট্রান্সফরমেশন করে দিলেই হয়ে যাবে। তার ভি থেভেনিনকে যদি আমি জেড থেভেনিন দিয়ে ভাগ করি অথবা জেড নর্টন দিয়ে ভাগ করি, তাহলে আমার কি হবে? আই নর্টনের ভ্যালু আসবে। তো ক্যালকুলেশন করলে এই সার্কিটের জন্য আই নর্টন হবে 37.95 অ্যাঙ্গেল অফ 220.31। আচ্ছা, একে আমরা ভাগ করবো জেড থেভেনিন দিয়ে। জেড থেভেনিন হলো হচ্ছে 6.48 মাইনাস 2.64 আই। আচ্ছা, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আই নর্টনের ভ্যালুটা, নর্টন কারেন্টের ভ্যালু আমাদের আসবে 5.423 অ্যাঙ্গেল অফ মাইনাস 117.52 এরকম আসতেছে। হ্যাঁ, এতটুকু। এই নেগেটিভ অ্যাঙ্গেল না নেগেটিভ পজিটিভ অ্যাঙ্গেল নিতে চান, তাহলে কী করতে হবে? 360 থেকে এই অ্যাঙ্গেলটা 117.52 অ্যাঙ্গেলটা বিয়োগ করলে যা আসে সেটা বসাই দিতে পারেন। হ্যাঁ, এটা একটু সুন্দর লাগবে আর কি দেখতে। সো এইটা আমার আনসার হয়ে গেলে তখন আমরা কী করবো? যদি বলি নর্টন সার্কিটটা আঁকো, তাহলে নর্টন সার্কিটটা এখানে IN-টার ভ্যালুটা বসাবা, এখানে যে জেড থেভেনিন বা জেড এন বের করবা সেটা বসাবা, তারপর হচ্ছে এ এবং বি টার্মিনালটা ওপেন থাকলো, ঠিক আছে? এটা হচ্ছে নর্টন সার্কিট, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা আমরা এভাবে এঁকে দিব। হ্যাঁ, আশা করি ইন্ডিপেন্ডেন্ট সোর্সযুক্ত নর্টন সার্কিট, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে নর্টন সার্কিট কীভাবে সলভ করতে হয় আমরা জানতে পারছি। এবং আরেকটা জিনিস বলে রাখি, নর্টন সার্কিট সলভ করার সময় আমরা কী করতেছি? এবি টার্মিনাল শর্ট করি, থেভেনিন সার্কিটের সময় ওপেন রেখে তাতে ভোল্টেজ ড্রপটা ওখানে কতটুকু হচ্ছে ওই ওপেন স্পেসটাতে এবির মাঝে, সেটা আমরা চেক করি। তো ডিপেন্ডেন্ট সোর্সের জন্য যে আমরা যে থেভেনিন সার্কিটটা পড়ছি, যে এই প্রসেসটা পড়েছি, সেখানে যেভাবে করে জেড থেভেনিন বের করা শিখেছি, ওখানে কিন্তু জেড এন বের করার প্রসেসটা সেম থাকবে, কিন্তু ওখানে কী করবেন? ওই ভি থেভেনিন বের করার যে প্রসেসটা ছিল সেই জায়গায় শর্ট করে দিয়ে আই নর্টন বের করার প্রসেস অ্যাপ্লাই করবেন। মানে ভোল্টেজ সোর্স কারেন্ট যেভাবে আমরা ক্যালকুলেশন করব সেখানে শর্ট করে দিয়ে একই প্রসেসটাই অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য, ওটা তো ইনশাল্লাহ দেখাই আছে, ওটা আমরা আরেকবার দেখে নিব আর কি টেকনোলজি থেকে। এই থাকলো আরেকটা ম্যাথ আমি দেখাতে চাই নর্টন সার্কিট রিলেটেড, এই ম্যাথটা একটু ট্রাই করতে পারেন। সাপোজ আপনাকে আমি এই টাইপের একটা ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট, দেখেন
দুইটা সোর্স যুক্ত যদি আমি নর্টন সার্কিট যদিও দুইটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, সাপোজ এটা +-20 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। আরেকটা ম্যাথ আমরা ট্রাই করলে আমাদের আই হোপ কনফিউশন থাকবে না কোনো। এইখানে একটা টার্মিনাল এ বি দেওয়া আছে, এ হলো J5, এই হলো এটা, এখানে একটা সোর্স দেওয়া আছে, এটা 4 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এখানে একটা রেজিস্টর দেওয়া আছে, এখানে এ বি টার্মিনাল দেওয়া আছে, তাই তো? এখন আমি আপনাকে বলতে পারি যে সিডি টার্মিনালের অ্যাগেনস্টে, সরি এটা এবি তো, এটা একটা সিডি টার্মিনাল বলে দিচ্ছি, সিডি। আমি আপনাকে বলতে পারি হয় এবি টার্মিনালের অ্যাগেইনস্টে নর্টন সার্কিট ড্র করো বা সলভ করো আর কি, অথবা বলতে পারি সিডি টার্মিনালের জন্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। দুই ধরনের কোয়েশ্চেনই হইতে পারে, তাই না, যেহেতু দুইটা টার্মিনাল দেওয়া আছে। সো আমি কোনটার জন্য দেখাবো? এর স্টেটর ভ্যালু সাপোজ 4। চলেন, এটা একটু ঝামেলাপূর্ণ, আমরা হচ্ছে দেখতে চাই, একটু সময় নিচ্ছি। আচ্ছা, 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 সো আচ্ছা, এখানে একটা কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার হবে এখন, হ্যাঁ, যে টার্মিনালের সাপেক্ষে থেভেনিন এবং নর্টন সার্কিট আঁকা এবং একটা লোডের সাপেক্ষে থেভেনিন এবং নর্টন সার্কিট আঁকা। হ্যাঁ, যেমন সাপোজ একটা সার্কিট দেওয়া আছে, যেটা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স যাই হোক, আমরা কিন্তু এখন টার্গেট হচ্ছে জেড থেভেনিন অথবা জেড নর্টনটা কীভাবে বের করে সেইটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো এইখানে যেটা আছে, একটা মনে করেন ইম্পিডেন্স দেওয়া আছে, এখানে একটা ইম্পিডেন্স দেওয়া আছে, আর একটা ইম্পিডেন্স এরকম দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এখানে একটা টার্মিনাল বললাম, এটাকে এবি টার্মিনাল বললাম। যদি বলি যে এবি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন অথবা নর্টন সার্কিট আঁকেন, তখন আমাকে জেড থেভেনিন অথবা জেড নর্টন বের করতে হবে। তো জেড এ বিটা বের করতে হবে, রাইট? জেড এ বিটা বের করার জন্য আমার কোনো ইম্পিডেন্স খোলা লাগবে না, এই কন্ডিশন অবস্থাতেই আমি ওই নর্মাল প্রসেস অ্যাপ্লাই করে জেড এ বিটা বের করব। কিন্তু যদি বলে যে জেড এল এর জন্য থেভেনিন নর্টন সার্কিট আঁকো, তখন কিন্তু আমার জেড এলটা খুলে নিতে হবে, তার মানে এটাকে মুছে দিতে হবে, মুছে দিয়ে দেন আমাকে ওই দুই টার্মিনালের সাপেক্ষে, এ বি টার্মিনালের সাপেক্ষে তাকাতে হবে, তখন আমি ইকুইভ্যালেন্ট নর্টন এবং থেভেনিন সার্কিটটা বের করতে পারবো। সো এটা একটু মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আর কি এই টপিকটা। এখানে কিন্তু আমার টার্মিনালের সাপেক্ষে থেভেনিন নর্টন সার্কিট ড্র করতে বলছে। তো চলেন আমরা সিডি
সিডি টার্মিনালের সাপেক্ষে একটু কনসিডার করি যে থেভেনিন নর্টন সার্কিটটা কেমন হতে পারে। এইটার ভ্যালু মোস্ট প্রবাবলি মাইনাস J4 এখানেতে আছে, আমি যে ম্যাথটা দেখতেছি এটা বইয়ের ম্যাথ না, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা -J4, ওকে। তাহলে দেখেন সিডি টার্মিনালের সাপেক্ষে আমি যদি জেড থেভেনিন অথবা জেড নর্টন বের করতে চাই, আমি যেহেতু নর্টন সার্কিট কনসিডার করতেছি, তাহলে আমি এদিক থেকে তাকালে সি টার্মিনালটা প্লাস চিন্তা করেন, এটা মাইনাস চিন্তা করেন, তো এখানে একটা ছোট ভোল্টেজ সোর্স লাগায়, এটাকে আবার রিড্র করতে হবে, রিড্রয়িং। প্রথমে দেখব রিড্রয়িং করতে হবে না সার্কিটটাকে ফর ফাইন্ডিং আউট জেড থেভেনিন অথবা জেড নর্টন, এর জন্য আমাকে রিড্র করতে হবে। তো রিড্র করার সময় আমরা কী বলেছি যে ভোল্টেজ সোর্সগুলো শর্ট হয়ে যায়, কারেন্ট সোর্সটা কী হয়ে যায়, ওপেন হয়ে যায়, ক্যাপাসিটর থাকলো আর রেজিস্টর থাকলো। এখানে যে কারেন্ট সোর্সটা ছিল এটা কি হয়ে গেল, এটা ওপেন হয়ে গেছে, তাই না? আর এই টার্মিনালটা ছিল তখন এ বি, আর এই দুইটা টার্মিনাল ছিল সি এবং ডি। আমি এ বি এর জন্য বের করতে পারি, সিডি এর জন্য বের করতে পারি, আমি আপাতত সিডি এর জন্য বের করি। হ্যাঁ, এটা আপনি এ বি এর জন্য করে দেখতে পারেন, তাহলে আপনার প্র্যাকটিস হবে। তো সি টার্মিনালে আমি একটা প্লাস মাইনাস চিন্তা করে এখানে চিন্তা করব যে এখানে একটা ভোল্টেজ সোর্সের মতো চিন্তা করব, তাহলে কী হবে, কারেন্ট ফ্লোটা বুঝতে পারবো। এখান থেকে প্লাস মাইনাস হলে এখান দিয়ে কারেন্ট আসবে, এসে এই দুই পাশে তিন দিকেই ভাগ হয়ে যাবে, তাই না, এই পয়েন্টে এসে। আচ্ছা, তাহলে এই আমি আগে নোটগুলোর নামকরণ করি। তাহলে এই নোটটার নাম হচ্ছে সি, এই নোটটার নাম হচ্ছে ডি, তারপর হচ্ছে এটাকে আমি গ্রাউন্ড কনসিডার করলাম সাপোজ, তাহলে এই নোটটার নাম হচ্ছে তার সাপোজ ইটাই হচ্ছে আমার এখানে বি। যদি আমি এই বিটা মুছে দিচ্ছি আপাতত, যেহেতু আমরা সিডি নিয়ে কাজ করতেছি, এটা আচ্ছা, তাহলে দেখেন যে এই যে 10 ওহমের রেজিস্টরটা, সে কিন্তু আলটিমেটলি সি এবং ই এর মাঝে আছে। একইভাবে J5টাও কিন্তু সি আর ই এর মাঝে আছে। তাহলে দেখেন সি প্রান্ত থেকে সি এবং ই এর মাঝে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর আছে। আচ্ছা, একইভাবে ডি প্রান্তে গেল কীভাবে, যে সি প্রান্ত থেকে আবার ডি প্রান্তে চলে গেছে কে, এই যে আমার যে ক্যাপাসিটরটা, সেটা সি প্রান্ত থেকে ডি প্রান্তে চলে গেছে ডিরেক্ট। আর ই প্রান্ত থেকে এখানে আমি কি প্রান্ত আসলাম, 10 ওহম রেজিস্টর, এটা J5। এখন আমি যে প্রান্তে আছি সেই প্রান্তটার নাম হচ্ছে ই প্রান্ত। ই প্রান্ত থেকে কারেন্টটা কি হচ্ছে, এদিক দিয়ে মুভ করে আমি ই প্রান্ত থেকে ডি প্রান্তে চলে যাবে, আবার সি থেকে ডি প্রান্তে চলে যাবে। তাহলে দেখেন এই রেজিস্টরটা হচ্ছে 4 ওহম, তাহলে আমি একটা রেজিস্টর হয়ে আমি অ্যাকচুয়ালি কোথায় পৌঁছালাম, 4 ওহম রেজিস্টর হয়ে ডি প্রান্তে পৌঁছালাম। আবার সি প্রান্ত থেকে ডিরেক্ট ডি প্রান্তে যেই রোড কী বলে আমার বাধাটা আছে, সেটা ইম্পিডেন্সটা আছে, সেটা একটা ক্যাপাসিটর, যার ভ্যালু দেওয়া আছে কত, -J4, -J4। তাহলে আমার সার্কিটটা কিন্তু হয়ে গেল এই যে সার্কিটটা হয়ে গেল এরকম, তাই না? এখন কিন্তু আমি সার্কিটটা রিড্র করার কারণে খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, তাহলে আসেন এখন আমি বের করি জেড থেভেনিন কী হবে বা জেড নর্টন কী হবে। তাহলে জেড থেভেনিন অথবা জেড নর্টন যেটাই বের করি, সেটা হবে এই যে -J4টা থাকলো, কিন্তু পুরা ব্যাপারটার সাথে কিসে আছে, প্যারালে আছে। তো 10 আর J5, 10 ওহম এবং হচ্ছে প্যারাল অফ J5 এরা পাইলাম। আর তার সাথে 4 কি আছে, আবার সিরিজে আছে। এদের পুরোটার সাথে কি আছে, -J4টা প্যারালাল আছে। তাহলে অ্যাকচুয়ালি জেড থেভেনিন, ZN অথবা ZCD যাই বলেন, সেটা কিন্তু এইটা। আসেন আমরা ক্যালকুলেশন করে দেখি এটা ক্যালকুলেশন কত, ভ্যালু কত আসে। তো 10 × 5i, প্রথমে ছোটোটা করতেছি, 10 + 5i। আচ্ছা, তাহলে এখান থেকে আসলো -J4
প্যারালাল, এটা হচ্ছে 2 + 4i বা J4 +4, তাই না? আচ্ছা, এটাকে যদি একটু ছোট করে তাহলে -J4 প্যারালাল 2 আর 4 হচ্ছে 6, তাহলে 6 + J4, এই তো। আর এটাকে যদি আবার করতে চাই তাহলে আমার -J4 তার সাথে কী হবে 6 + J4 গুণ, ওটাও এভাবেই করছে আর কি, উপরে 10 প্যারালাল অফ J5 যেটা ছিল ওখানে। একইভাবে এটা কি আসতেছে 6 + J4 - J4, তাই তো? অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে মানে পুরোটা যোগ করে দিলাম সবগুলো ইম্পিডেন্স, তাহলে এখানে আসতেছে হচ্ছে 6, এখানে আসতেছে হচ্ছে, এটাকে একটু আমি ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছি, -4i এর সাথে 6 + 4i করলাম, তাহলে আসতেছে 16 - 20 J of 24, ঠিক আছে? তো বেসিক্যালি ভাগ করে দিব কত দিয়ে, 6 দিয়ে। সো আসলে হচ্ছে 2.66 বা এটাকে 67 লেখা যাবে -J4। এইটা হচ্ছে আমার, এই যে আমি যেটা ভ্যালু বের করলাম, এই ভ্যালুটাই হবে আমার Z7 RThevenin যেটাই বলেন, ঠিক আছে? সো আই হোপ Z7 বা RThevenin কোনো একটা টার্মিনালের সাপেক্ষে বের করাটা আমরা কিন্তু শিখলাম। আমরা এর আগে যে ম্যাথটা দেখছি এটা কিন্তু টার্মিনালের সাপেক্ষে ছিল না, ওটা ছিল একটা লোড, বাট ওখানেও টার্মিনালের সাপেক্ষে ছিল, সরি আমি কী বলতেছি, ওটাও টার্মিনালের সাপেক্ষে ছিল, বাট এখানে টার্মিনালের মাঝে, ওখানে টার্মিনালটা ফাঁকা ফাঁকা ছিল, এখানে টার্মিনালের মাঝে মনে হচ্ছে একটা লোড আছে, ওটাকে বের করে দিতে হবে। কোনটা ছিল? এই যে দেখেন একটা J4 -J4 ছিল, মনে হচ্ছে এটা ফেলে দিতে হবে, ব্যাপারটা এরকম না। সো আমরা একটু প্র্যাকটিস করলাম, আপনারা একটু এই বির জন্য একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে এইটুকু যদি আমার বের হয়, তাহলে আমার এখন নর্টন সার্কিটের জন্য IN বের করতে হবে, রাইট? তাহলে IN বের করার জন্য আমার কোয়েশ্চেন ছিল এইটা, IN বের করার জন্য কী করতে হয়? IN বের করার জন্য সব ঠিক থাকার আগে জাস্ট CD এর মাঝে জায়গাটা আমরা শর্ট করে দিই, রাইট? তাহলে আমি এই সার্কিটটা তুলে নিয়ে আসি, যে সার্কিটটা আমি কোয়েশ্চেনটা সলভ করতেছি, এই সার্কিটটাই তো আমরা করবো, তাই না? আচ্ছা, এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম, ওকে। আচ্ছা, এখন এই IN বের করার জন্য অ্যাকচুয়ালি কী করতে হবে? এই পার্টটাকে শর্ট করে দিতে হবে, যে CD পার্টটা আছে সেটাকেই শর্ট করে দিতে হবে, তাই না? এবং যেহেতু এটা C প্রান্ত, এটা D প্রান্ত, আমার এই বরাবর কারেন্ট IN এর ব্যাপারটা জানতে হবে। এটা শর্ট করে দেয়া মানে কি অ্যাকচুয়ালি এই -J4 যে ইম্পিডেন্সটা আছে বা রিঅ্যাকটেন্সটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আর কাজে লাগবে না, যেহেতু শর্টেড আউট হয়ে গেছে, দুটো প্রান্ত সেম হয়ে গেলে ইম্পিডেন্স বাদ হয়েছে। তো এই রেজিস্টারটা হলো মনে কত ছিল, 10 ওহম ছিল, রাইট? এটা 10 ওহম। আমি যখন IN বের করার জন্য বা VThevenin বের করার জন্য সার্কিট ড্র করবো, তখন সার্কিট হয়ে যাবে এমন, এবং VTheveninএর জন্য এই সার্কিটে কী হবে, IN এর জায়গায় এটা ওপেন থাকবে, আমরা কী করবো, জাস্ট এখানে প্লাস মাইনাস করে ভোল্টেজ ড্রপটা বের করবো, রাইট? আর যখন আমরা কারেন্ট IN বের করবো তখন এটাকে শর্ট করে দিব। তো শর্ট করে দিলে এইভাবে না করে এখন একটু সুন্দর করে শর্ট করে দিই, এভাবে দিলাম, এবং আমার এই ব্রাঞ্চে INটা বের করা লাগবে, এটাই আমার C থেকে D বরাবর কারেন্ট ফ্লো। আচ্ছা, এ বি তো এখন আর কোনো কাজ নাই, এ বি তো আমার কোয়েশ্চেনে যদি ইনকেস দেওয়া থাকে তাহলে থাকলো। আচ্ছা, একটু লেংদি হচ্ছে, বাট কোয়েশ্চেনটা আসলে একটু লেংদি বোঝানোর জন্য। তো দেখেন আমি C থেকে D এর কারেন্ট ফ্লোটা কীভাবে বের করতে পারি, কীভাবে বের করা যায়? লুপ অ্যানালাইসিস অ্যাজ ইউজুয়াল করতে পারি, কিন্তু 3টা লুপ হয়ে যাবে। আর যদি ভোল্টেজ দিয়ে অ্যানালাইসিস করি সেটাও করা যাবে। আমরা চাইলে এটাকে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমেও করতে পারি, KVL অ্যাপ্লাই করে, হ্যাঁ, সেই প্রসেসটা আমরা একটু ট্রাই করে দেখি। আচ্ছা,
তো নোডাল অ্যানালাইসিস করার জন্য ফার্স্টেই আমরা খেয়াল করি, দেখেন সার্কিটটা ছিল এরকম। তো সেখানে আমার সি এবং ডি যে দুটো পয়েন্ট ছিল সেটা কিন্তু দেখেন এই দুইটা পয়েন্ট এক হয়ে গেছে। যখন আমি আইএন বের করতে চাচ্ছি তখন দুইটা পয়েন্ট শর্ট হয়ে গেছে। সো আমি বলতে পারি ভিসি ভোল্টেজটা ভিডি ভোল্টেজটা সেম ভোল্টেজ, যেহেতু সি এবং ডি পয়েন্টটা সেম পয়েন্ট। তো এখন আমি যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি আমার কী হবে, 20 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, আমি এই নোডে নোডাল অ্যানালাইসিস করতেছি, মাইনাস হচ্ছে বিসি বাই 10 ইজ ইকুয়ালস টু কী হবে, আর কারেন্ট প্রবেশ করতেছে কোথা থেকে, ওই যে আমার যেই সোর্সটা আছে সেটাও তো প্রবেশ করতেছে, তাই না? তাহলে +4 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, আর বের হয়ে যাচ্ছে ভিসি বাই J5, আর এটা হচ্ছে প্লাস ভিসি বাই 4। এখন তোমাদের মনে হতে পারে স্যার সি থেকে ডি, এই যে আইএন কারেন্টটা তো মনে হচ্ছে সি থেকে বের হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা সেম নোড। সো তুমি ডিরেক্টভাবে বলতে পারবা না যে সি এবং ডি এর মাঝে কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ দুটা তো যখন নোড অ্যানালাইসিস করতেছে তখন দুটা নোড সেম, নোড ভোল্টেজ সেম হলে কারেন্ট প্রবাহ শূন্য কনসিডার করা যাবে। বাট সেটা কীভাবে বের করা যাবে সেটা আমি দেখাই দিব আর কি। আচ্ছা, তো আচ্ছা এখন এই কন্ডিশনে ভিসি কী হবে, আমি প্রথমে 20 দিয়ে গুণ করে দিচ্ছি সব সাইডকে, তাহলে কত হবে, এটা 40 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এখানে ভিসি সাথে হবে 2 ভিসি, এখানে 20 গুণ করলে হবে 80 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, আর কি হবে 4 20 80, আচ্ছা, আর ভিসি হয়ে যাবে -J4 ভিসি, তাই না? আর এখানে 4টা 5 যাবে 5 ভিসি। আচ্ছা, এখন যদি আমি ভিসিগুলোকে একসাথে নিয়ে আসি তাহলে সব ভিসি যদি এই পাশে চলে আসে তাহলে আমি ভিসিকে পাশে পাই, এটা হচ্ছে 120 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, আর এটা হবে 7 ভিসি মাইনাস J4 ভিসি। সেখান থেকে ভিসি সমান বলা যায় 120 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি 7 মাইনাস J4, এটা ক্যালকুলেশন করলে ভিসি এটা ভ্যালু আমরা পাবো। আচ্ছা, ক্যালকুলেটরের ভ্যালু আসতেছে 14.88 অ্যাঙ্গেল অফ 29.74। আচ্ছা, এইটা হচ্ছে আমার ভিসির ভ্যালু, তাই তো? এখন আমি যদি ভিসি জানি, মানে এই পয়েন্টের ভোল্টেজটা জানি, কোন পয়েন্টের ভোল্টেজটা জানলাম, এই পয়েন্টের ভোল্টেজটা জানলাম বা এই পয়েন্টের ভোল্টেজটা জানলাম, আমি কেমন সি এবং ডি এর মাঝে কারেন্ট প্রোভাইড করতে পারি, তাই না? বের হচ্ছে না, সি এবং ডি এর মাঝে কারেন্ট ফ্লো বের করার জন্য আচ্ছা, যদি এমন হয় তাহলে আমি জাস্ট এই নোটটা নিয়ে কনসিডার করলে হবে, শুধু সি পয়েন্টটা যদি কনসিডার করি, সাপোজ এই দিকে যে ব্রাঞ্চ দুটো আছে এই দুটোকে আমি চিন্তা করা বাদ দিই, মনে করি ব্রাঞ্চ দুটো একীভূত করে ফেললাম সামহাও। তো বেসিক্যালি কী হবে, এই দুইটা এখান থেকে যে কারেন্টটা যাবে, আইএন কারেন্টটা যাবে, সেটা কিন্তু এই দুইটা ব্রাঞ্চ হয়ে চলে যাবে, তাই না? এটাকে যদি আমি গ্রাউন্ড কনসিডার করি, গ্রাউন্ড কনসিডার করলে এইটা হয়ে চলে যাবে, তাহলে আমি লিখতে পারি না যে কে সি এল অ্যাপ্লাই করলাম, তাহলে কী দাঁড়াচ্ছে 20 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি মাইনাস ভিসি বাই কত 10, এই পরিমাণ কারেন্ট প্রবেশ করলো, আর বের হলো কত, বের হলো হচ্ছে J5
বিসি বাই জে ফাইভ প্লাস আইএন পরিমাণ কারেন্ট এই ব্রাঞ্চ দিয়ে বেরোয়, এই পরিমাণ কারেন্ট দিয়ে বেরোয়, এখান থেকে প্রবেশ করে। বাকিটুকু কিন্তু আমি চিন্তা করলাম না, কারণ আলটিমেটলি যে পরিমাণ কারেন্ট বের হয় আইএন, সেটাই হচ্ছে এই দুই ব্রাঞ্চ দিয়েই বের হওয়া পসিবল। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো একটা কি আছে, কারেন্ট সোর্স আছে, সেটা তুমি ক্যালকুলেশন করলে মাইনাসে পাওয়া, যদি কারেন্ট সোর্সের পাওয়ার বেশি হয় তাহলে আইএনের ভ্যালুটা উল্টা আসবে আর কি। তো ওইটা কোনো বিষয় না। তো তুমি চিন্তা করো যে এই আইএন ভ্যালুটা যদি এই দিক দিয়ে যেতে পারতো, সেটা কারেন্ট সোর্সের ভেতর দিয়ে চাকা না যায়, আলটিমেটলি কিন্তু আইএন পুরোটাই এই দুইটা ব্রাঞ্চ দিয়েই বের হতো। চাইলে আমি এই কোয়েশ্চেনটাকে এভাবে লিখতে পারি, এটা একটু জানার বিষয় আছে। আচ্ছা, এখন যদি আমি বিসির ভ্যালু যেহেতু আমি জানি, আমি ভ্যালুগুলো বসে চাইলেই ক্যালকুলেশন করে ফেলতে পারি যে আইএন সমান বলা যায় 20 বিসির ভ্যালু আমরা চেক করে দেখলাম 14.88, অ্যাঙ্গেল অফ 29.74 বাই হচ্ছে 10 আর হচ্ছে মাইনাস 14.88 অ্যাঙ্গেল অফ 29.74 বাই হচ্ছে জে ফাইভ। এটা ক্যালকুলেশন করলে কিন্তু আইএন চলে আসার কথা। আইএনটা কত আসছে দেখি, 20 অ্যাঙ্গেল অফ 0 মাইনাস 14.88 29.74 বাই 10 মাইনাস 14.88 29.74 বাই 5i। আমার কিন্তু আইএনের ভ্যালু আসছে 1.99, অ্যাঙ্গেল অফ 112.59 ডিগ্রি, বা আমার বলছে 2, অ্যাঙ্গেল অফ 112.59। আইএন কিন্তু এখান থেকে এরকম আসতেছে। আচ্ছা, এখন এটা যদি আমি থেভেনিন সার্কিট দিয়ে করতাম তাই কি আসতো? আচ্ছা, আচ্ছা, এই যে আমি আনসারটা বের করলাম, এটা কিন্তু অ্যাকচুয়াল আনসার। আমার মনে হয় কেভিএল দিয়ে করাটা অনেক ইজিয়ার হবে। সো আমরা কেভিএল দিয়ে ম্যাথটা করবো। হ্যাঁ, সো বেসিক্যালি আমার নর্টন সার্কিট হবে IN হলো ZN। সো দিস ওয়ান ইজ IN, ZN উপরে বের হয়েছে, এটা হবে C পয়েন্ট, এটা হবে D পয়েন্ট। সো আশা করি এই ম্যাথটা আমরা এক্সামে করতে পারবো যদি আসে।